আজকে আমরা করব লেকচার নাম্বার 3। এই লেকচারের নাম হচ্ছে ক্যারিয়ার ট্রান্সপোর্ট প্রসেসেস। সো ক্যারিয়ার ট্রান্সপোর্ট প্রসেসের ফার্স্ট টপিক হচ্ছে ক্যারিয়ার ট্রান্সপোর্ট। আছে ক্যারিয়ার ট্রান্সপোর্টটা কি? এই যে আমাদের সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের মধ্যে যে ইলেকট্রন থাকে, হোল থাকে, এরা যে মুভ করে, এই যে প্রসেসের মাধ্যমে মুভ করে, চার্জ পার্টিকেলস গুলো ইলেকট্রনস এবং হোলস গুলো যে মুভ করে, এই প্রসেসটা কি বলা হচ্ছে? ট্রান্সপোর্ট। ঠিক আছে, ট্রান্সপোর্ট প্রসেস। তো এই যে ইলেকট্রন এবং হোল মুভ করে, এবং এই হোল এই মুভমেন্টের জন্যই কিন্তু আমাদের যে কারেন্টটা যেটা ফ্লো হয়, কারেন্ট যেটা জেনারেট হয়, এটা ইলেকট্রন এবং হোলের মুভমেন্টের কারণেই। এবং যে প্রসেসের মাধ্যমে ইলেকট্রনস এবং হোলস মুভ করে, ওটাকে বলা হয় ট্রান্সপোর্ট। ওকে, এবং ট্রান্সপোর্ট দুইটা টাইপের হতে পারে একটা সেমিকন্ডাক্টরের মধ্যে। ট্রান্সপোর্ট দুই টাইপের হতে পারে, একটা নাম হচ্ছে ড্রিফট, আর একটা নাম হচ্ছে ডিফিউশন। ঠিক আছে, সো ক্যারিয়ার ট্রান্সপোর্টকে দুই ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে ড্রিফট আর একটা হচ্ছে ডিফিউশন। সো আপনারা এখানে লক্ষ্য করে দেখেন, একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল নিয়ে হয়েছে, এখানে একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, তার মধ্যে একটা এই যে রেড কালার দেখতে পাচ্ছেন, এটা হলো একটা ইলেকট্রন। হ্যাঁ, আর বাইরে দিয়ে আমরা একটা ব্যাটারি বা একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছি। ইলেকট্রিক ফিল্ডের পজিটিভ টার্মিনালটা এখানে কানেক্ট করছি, নেগেটিভটা এদিকে কানেক্ট করছি। ইলেকট্রিক ফিল্ডটা গেছে প্লাস থেকে মাইনাস, পজিটিভ থেকে নেগেটিভ দিকে, এই ডিরেকশনে গেছে। এখন এই ইলেকট্রনটা কোন দিকে ফ্লো করবে? ইলেকট্রনটা তো নেগেটিভ চার্জ, তো এই নেগেটিভ চার্জ এই ইলেকট্রনটাকে বিকর্ষণ করে এই বাম পাশে পাঠিয়ে দিলে প্লাসের দিকে, আবার এই প্লাস থেকে অ্যাট্রাকশন করে, এটাকে আকর্ষণ করে এই ইলেকট্রনটাকে তাইলে এদিকে নিয়ে যাবে। সো ইলেকট্রনটা ইলেকট্রিক ফিল্ডের ঠিক বিপরীত ডিরেকশনে মুভ করতেছে। ঠিক আছে, তো আমাদের এখানে মুভমেন্টটা হচ্ছে কি বাইরের ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে, কিন্তু বাইরের ইলেকট্রিক ফিল্ডের কারণে কিন্তু ইলেকট্রনটা মুভ করতেছে, তাই না? এর জন্য এখানে বলা হয়েছে যে ড্রিফট হইতেছে গিয়া যখন ইলেকট্রিক ফিল্ডের কারণে কোনো চার্জ মুভ করবে, ওটাকে বলা হচ্ছে ড্রিফট। বাইরের থেকে একটা ধাক্কা দিতে হবে ইলেকট্রনকে মুভ করার জন্য। ঠিক আছে, ওটা হচ্ছে ড্রিফট, দ্য মুভমেন্ট অফ ক্যারিয়ার ডিউ টু ইলেকট্রিক ফিল্ড ই। আরেকটা আছে ক্যারিয়ার ডিফিউশন। ঠিক আছে, ডিফিউশন। দেখেন এখানে লক্ষ্য করে দেখেন, একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল নিছি, সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের একটা পাশে অনেকগুলো ইলেকট্রনস আছে, ঠিক আছে, আরেকটা পাশে ইলেকট্রনস এর শূন্যতা, ইলেকট্রনস নাই, ধরতে গেলে ফাঁকা জায়গা। ওকে, এখানে কিন্তু বাইরে দিয়ে আমরা কোনো ভোল্টেজ বা কোনো ইলেকট্রিক ফিল্ড বা ব্যাটারি কিছু দেইনি। ঠিক আছে, এখানে এখন মাঝখানে একটা ধরেন এরকম ব্যারিকেডের মতন আছে। হ্যাঁ, এই ব্যারিকেডটা যদি আমরা উঠাই দিই, ব্যারিকেড উঠাই দিলেও কিন্তু ইলেকট্রনস গুলা যেখানে আছে তারা হাই কনসেন্ট্রেশন, এখানে ইলেকট্রন সংখ্যা অনেক বেশি। তারা কি করবে? ইলেকট্রনস গুলা যেখানে কম, যেখানে ইলেকট্রনস সংখ্যা কম, সেখানে তারা ফ্লো করবে। ঠিক আছে, তো ইলেকট্রনস কিন্তু এখানে মুভ করতেছে, দেখেন হাই কনসেন্ট্রেশনের থেকে লো কনসেন্ট্রেশনের দিকে মুভ করতেছে। ওকে, এর জন্য কিন্তু ইলেকট্রন মুভমেন্ট হচ্ছে। এখানে কিন্তু ভোল্টেজ অ্যাপ্লাই করি নেই। সেই ইলেকট্রন যে এখানে কনসেন্ট্রেশনের যে একটা চেঞ্জ আছে, একটা তফাৎ আছে, যার ফলে ইলেকট্রন গুলো মুভ করা শুরু করছে, এটার নাম হচ্ছে ডিফিউশন। দ্য ফ্লো অফ ক্যারিয়ার ডিউ টু ডেনসিটি গ্রেডিয়েন্টস। ডেনসিটি গ্রেডিয়েন্টস মানে ইলেকট্রনের যে ঘনত্ব, তার একটা ডিফারেন্স আছে। এখানে অনেক হাইলি ডেন্স, এখানে ডেনসিটি একদমই নাই। সেই ইলেকট্রন হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে ফ্লো করে থাকে। এটা হলো ডিফিউশন। আচ্ছা, ক্যারিয়ার ড্রিফট আবারও এখানে একটু বিস্তারিত আলোচনা করছি ক্যারিয়ার ড্রিফটের সম্পর্কে। ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাইড টু আ সেমিকন্ডাক্টর উইল প্রোডিউস আ ফোর্স অন ইলেকট্রনস। সো আমাদের একটা ইলেকট্রিক ফিল্ড যদি আমরা দিয়ে থাকি একটা ইলেকট্রনকে, তাহলে এই ইলেকট্রিক ফিল্ডটা বাইরে থেকে একটা ফোর্স দিবে, এই ইলেকট্রনের উপর একটা ফোর্স দিবে। ওকে, and so they will experience a net acceleration and net movement provided there are available energy states in the conduction band and the valence band. So এখানে ইলেকট্রন গুলো ফোর্স ফিল করার ফলে তারা একটা ডিরেকশনে মুভ করা শুরু করবে। This net movement of charge due to an electric field is called the drift. এই যে ইলেকট্রনটা যে আমার মুভ করা শুরু করলো এই ইলেকট্রিক ফিল্ডের কারণে, এটাকে বলা হচ্ছে যে ড্রিফট। এবং ইলেকট্রন মুভ করার জন্য যে আমরা কারেন্টটা পাচ্ছি, ওই কারেন্টটার নাম হচ্ছে ড্রিফট কারেন্ট। ঠিক আছে, সো ড্রিফটটা তখনই হয় যখনই একটা বাইরে থেকে একটা ভোল্টেজ আমরা দিচ্ছি। তো মনে করেন আমরা একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল এরকম নিলাম। ওকে, সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল একটা নিলাম, তার মধ্যে ধরেন এই রেড কালার এটা লেখা হোল, রেড কালারের যেটা দেখা যাচ্ছে একটা হোল, ঠিক আছে, পজিটিভলি চার্জ হোল। আর এই যে ব্ল্যাক কালার দেখতেছেন, এগুলো মনে করেন আমার সিলিকন অ্যাটম। ওকে, এটা হচ্ছে সবগুলা ব্ল্যাক কালারের সিলিকন অ্যাটম। এটাকে আমি পেইন্টে নিয়ে যাই। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে হোল, এগুলো হচ্ছে সিলিকন অ্যাটম। এটা লেখা, এগুলো সব সিলিকনের অ্যাটম। সিলিকন অ্যাটম, তার মধ্যে ফ্রি একটা হোলস আছে। এবং এইখানে যে দেখা যাচ্ছে যে ব্লু কালার বড় কালার ব্লু কালার, এগুলো হচ্ছে আয়োনাইজ ইম্পিউরিটি অ্যাটম। আয়োনাইজ ইম্পিউরিটি অ্যাটম কেন? কারণ এই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালকে আমরা যদি পি টাইপ কিংবা এন টাইপ বানাইতে চাই,
সাধারণত বাইরে থেকে এটাকে ডোপিং করব, বাইরে থেকে কিছু আলাদা অ্যাটমস দান করবো এর মধ্যে, তাই না? তো ওই অ্যাটমস গুলাই হচ্ছে কি ব্লু কালারের, ওগুলো লেখা আয়োনাইজড ইম্পিউরিটি অ্যাটম। ধরেন আমি এটাকে পি টাইপ বানাইতে চাচ্ছি, পি টাইপ বানানোর জন্য আমার কি দিতে হতো, এখানে বোরন অ্যাটমস ডালতাম। তো ধরে নেন এই ব্লু কালারের গুলো এগুলো বোরন অ্যাটমস, ঠিক আছে? এখন এখানে কি করছে, একটা কনসিডার আ পজিটিভলি চার্জ হোল, আমরা একটা হোলকে আমরা কনসিডার করতেছি, আমরা এখানে একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম, মানে ইলেকট্রিক ফিল্ড ইজ অ্যাপ্লাইড দ্য হোল এক্সিডেন্স, এই হোলটাকে একটা ইলেকট্রিক ফিল্ড দিচ্ছি, এখান থেকে প্লাস এখান থেকে মাইনাস, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ড দিলাম, এই প্লাসটা কি করবে, এই হোলটাকে বিকর্ষণ করে এই ডিরেকশনে পাঠাবে, এবং এই নেগেটিভ যে ইলেকট্রিক ফিল্ড এই পাশে দিছি সেই ইলেকট্রনটাকে আকর্ষণ করে এদিকে নিয়ে যাবে। সেই ইলেকট্রন মুভ করছে এদিক থেকে এদিকে, এবং ইলেকট্রন যে ফোর্সটা ফিল করতেছে ওটা নিউটনের সূত্র অনুযায়ী আমরা ফোর্সের যে সূত্রটা জানি, F = ma, ওই সূত্রটা অ্যাপ্লাই করি, F = ma। কারণ m এর বদলে কি লিখছে এখানে, mp, mp মানে হোলের যেই মাস যে ভরটা সেটা হচ্ছে mp, আর a হচ্ছে যে এক্সিলারেট করছে এই হোলটা, ওটার ভ্যালু, ঠিক আছে? এবং এইটাকে আমরা এই ফোর্সের আরেকটা সূত্র আছে ইলেকট্রনের চার্জ গুণ ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? একটা ইলেকট্রনের যত চার্জ হয় 1.6 × 10⁻⁻19, ওইটার সাথে যদি আমরা ইলেকট্রিক ফিল্ড গুণ করে থাকি, গুণ করি, তাহলে আমরা আমাদের ওই ফোর্সটা পাই, ফোর্সের ভ্যালু, ঠিক আছে? সো এমপি হচ্ছে ইফেক্টিভ মাস অফ হোল, এ হচ্ছে এক্সিলারেশন, ই তে ইলেকট্রনিক চার্জ। আমার এখানে যেটা বলা আছে যে আমার হোলস গুলা যখনই মুভ করবে তখন কিন্তু তারা সুন্দর মতন স্ট্রেট ভাবে মুভ করবে না, তারা জিগজ্যাগ এভাবে মুভ করবে, এবং মুভ করার সঙ্গে সঙ্গে তারা কি করবে, যেখানে যে সিলিকন অ্যাটম যেগুলোর কথা বলছি, যে সিলিকন অ্যাটম তাদের সাথে কিন্তু সংঘর্ষ হবে, তাদের সাথে বাড়িকে ডিরেকশন গুলো মানে ছিটকা যাবে, বিভিন্ন ডিরেকশনে চলে যাবে এই হোলটা, হোলটা ধরেন মুভ করতেছিল, মুভ করে এটার সাথে বাড়ি খেলো, এটার সাথে বাড়ি খেয়ে ওই ডিরেকশনে চলে গেল, আবার এটার সাথে বাড়ি খেলো, বাড়িকে এদিকে চলে আসলো, বাড়িকে এদিকে চলে গেল। এই ইলেকট্রন গুলো বিভিন্ন ডিরেকশনে মানে জিগজ্যাগ ওয়েতে মুভ করবে, বাট ইভেন্চুয়ালি হোলস গুলো কিন্তু এক ডিরেকশনেই যাচ্ছে, বাম পাশ থেকে ডান পাশেই যাচ্ছে। আপনারা এটা একটা কথা চিন্তা করে দেখেন, একটা ট্রেনের বগির কথা চিন্তা করে দেখেন, ট্রেনের মধ্যে মানুষ মুভমেন্ট করতেছে, এক একজন মানুষ এক একটা ডিরেকশনে যাচ্ছে, ঠিক আছে? বাট ট্রেনটা কিন্তু তার একটা স্ট্রেট ডিরেকশনেই কিন্তু যাচ্ছে, ঠিক আছে? ট্রেনের ভিতরে মানুষগুলো যে ডিরেকশনে যাক না কেন, ট্রেন কিন্তু তার সোজা পথেই যাচ্ছে। ওইরকম ভাবে কারেন্ট কিন্তু ফ্লো করছে এক ডিরেকশনেই, বাট ইলেকট্রন বা হোলস যেগুলো মুভ করছে তারা কিন্তু জিগজ্যাগ ওয়েতে বিভিন্ন ওয়েতে মুভ করতেছে, এবং যখনই এই হোলস গুলো মুভ করতেছে তখনই তারা এই সিলিকন অ্যাটমস গুলোর সাথে বাড়ি খাচ্ছে। এখানে যে যে আমরা দেখলাম যে ড্রিফট কারেন্ট ডেনসিটির যে সূত্রটা, ওটা আমরা এখানে ডেরিভেশন করব, ঠিক আছে? ওটা করার জন্য কি করলাম, ফোর্স = ma, এই সূত্রটা নিলাম। তারপরে কি করতেছি, তারপরে আবার একই জিনিস এখানে দেখানো আছে যে হোলটা শুরুতে কি করবে, শুরুতে ইলেকট্রিক ফিল্ডের জন্য ফোর্সটা পাবে, ইলেকট্রিক ফিল্ডের কারণে ফোর্সটা পাইলো, ফোর্সের কারণে এই হোলটা এক্সিলারেট করা শুরু করলো। সো এই ফার্স্ট স্টেপ হচ্ছে হোলস এক্সিলারেট ডিউ টু ইলেকট্রিক ফিল্ড, এটা লেখা ফার্স্ট স্টেপ, ইলেকট্রিক ফিল্ডের কারণে হোলটা এক্সিলারেট করলো। তারপর কি হলো, স্ক্যাটারিং হইলো। স্ক্যাটারিং মানে কি, এই হোলস গুলা এই সিলিকন অ্যাটমস এর সাথে সংঘর্ষ হইলো, সংঘর্ষ হয়ে সে স্ক্যাটার হইলো, স্ক্যাটার মানে ছিটকা যাওয়া, ছিটকায় গেল। এবং যখন সে এই সংঘর্ষটা হইলো তখন হোলটা শুরুর দিকে যেই এনার্জি নিয়ে চলা শুরু করছিল, যখন এটা সংঘর্ষ হইলো সেই এনার্জিটা সে কিছুটা এনার্জিটা সে লস করলো। তো এখানে লেখা আছে যে হোলটা যখন কলিশন হয় মানে সংঘর্ষ হয় তখন লুজেস মোস্ট অফ ইস এনার্জি, তখন সে তার ম্যাক্সিমাম এনার্জি হারায় ফেলে, ঠিক আছে? বাট আমরা তো বাইরের থেকে যে ইলেকট্রিক ফিল্ড সেটা কিন্তু কনস্ট্যান্টলি দিয়ে রাখছি, কনস্ট্যান্টলি কিন্তু দিয়ে, ওটা কিন্তু চেঞ্জ করি নেই। তো হোল যেই এনার্জিটা হারায় ফেলে সেই এনার্জিটা আবারও ওই বাইরের ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে গেইন করে আবারও এক্সিলারেট করা শুরু করে, তারপরে যে আবারও বাড়ি খায়। তো এই প্রসেসটা দেখেন, এখান থেকে প্রসেসটা কিন্তু কন্টিনিউয়েশন একটা প্রসেসটা কন্টিনিউয়েশন একটা প্রসেস, ঠিক আছে? আমরা এখান থেকে কি বের করব, এখান থেকে বের করব যে হোল যেটা মুভ করতেছে তার এভারেজ ড্রিফট ভেলোসিটি, ঠিক আছে? হোল তো মুভ করতেছে, তার এভারেজ একটা ড্রিফট ভেলোসিটি মানে ড্রিফট এর যে স্পিডটা হোলের, ওইটার এভারেজ একটা ভ্যালু আমরা এখানে বের করতেছি। সো যে এভারেজ ড্রিফট ভেলোসিটি অফ দ্য হোল ইজ ভিডিপি, ভিডিপি ইজ ইকুয়ালস টু মিউ পি গুণ ই, ঠিক আছে? মিউপিটা কি, মিউপিটা হচ্ছে গিয়া
হোলের মোবিলিটি। ঠিক আছে, মোবিলিটি হচ্ছে ইলেকট্রনের যে স্পিডটা, মানে স্পিড পার কিউবিক সেন্টিমিটার যেটাকে বলা হয়, ওটাকে বলা হয় মোবিলিটি। ঠিক আছে, হোলের মোবিলিটির সাথে যদি আমরা ইলেকট্রিক ফিল্ডটা গুণ করি তাহলে আমরা ড্রিফট ভেলোসিটিটা পাবো। এটা হোলের জন্য বের করে ফেললাম। ইলেকট্রনস এর ক্ষেত্রে ঠিক একই রকমই হবে, জাস্ট দেখেন ভিডিপি এর বদলে হয়ে যাচ্ছে ভিডিএন। আর যেহেতু ইলেকট্রনস যদি এখানে থাকতো, ইলেকট্রনসটা কিন্তু মুভ করতো হোলের ঠিক বিপরীত ডিরেকশনে, ওই উল্টা পথে মুভ করতো। ওকে, যার ফলে এখানে একটা নেগেটিভ চিহ্ন দেখতে পাচ্ছেন আপনারা, মাইনাস মিউ এন গুণ ই। ওকে, এখানে মিউ পি তে বুঝেছে হোল মোবিলিটি, যেটার ইউনিট হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার পার ভোল্ট সেকেন্ড। মিউ এন হচ্ছে ইলেকট্রন মোবিলিটি, এবং মিউটা হচ্ছে ডিসক্রাইব করে, মানে মিউ এর ভ্যালু দেখে আমরা বুঝতে পারবো যে একটা ক্যারিয়ার ইলেকট্রিক ফিল্ডের কারণে কত ভালো মুভ করতেছে। ঠিক আছে, মিউ এর ভ্যালু যত বেশি হবে, যত হায়ার হবে, তত আমরা বুঝবো যে এই ক্যারিয়ারটা সেমিকন্ডাক্টরের মধ্যে ইলেকট্রিক ফিল্ড দিলে ভালো মুভ করবে। তো এটা হচ্ছে ড্রিফট ভেলোসিটি আমরা পাইলাম। ড্রিফট ভেলোসিটিটা পাই গেলাম। এখন আমরা যেটা বের করব, ড্রিফট কারেন্ট ডেনসিটি। কারেন্টকে যদি ওই সেমিকন্ডাক্টরের এরিয়াতে আমরা ভাগ করি, তাহলে আমরা কারেন্ট ডেনসিটিটা পাই। ঠিক আছে, ওটার ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার। অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার হচ্ছে ওটার ইউনিট। ওকে, সেখানে কি করছে, যে আমার সূত্রটা হচ্ছে ড্রিফট কারেন্ট ডেনসিটি, যেটা কিনা জে ডি আর এফ দিয়ে রিপ্রেজেন্ট করছে, ইজ ইকুয়ালস টু রো ভিডি। রো ভিডি, ওকে, এটা ড্রিফট কারেন্ট ডেনসিটির সূত্র। এখন ড্রিফট কারেন্ট ডেনসিটি কিন্তু আমরা পাচ্ছি দুইটার জন্য, একটা লেখা ড্রিফট কারেন্ট ডেনসিটি ডিউ টু হোলস, এটা একটা, আর একটা পাচ্ছি ড্রিফট কারেন্ট ডেনসিটি ডিউ টু ইলেকট্রন, এটা দুইটা। ওকে, তো ড্রিফট কারেন্ট ডেনসিটি ডিউ হোলস, হোলস এর জন্য এই সূত্রটা কি হয়ে যাবে, ড্রিফট কারেন্ট ডেনসিটি ডিউ টু হোলস যেহেতু, সেটা এখানে জাস্ট একটা জে ডি আর এফ তো লিখবো, জে ডি আর এফ লেখার পর এখানে জাস্ট একটা স্ল্যাশ দিয়ে পি লিখে দিব এখানে, এই যে এটার মতন দেখছেন, যে পি ডিআর, এটাতে বোঝানো হয়েছে যে এটা হোলস এর ড্রিফট কারেন্ট ডেনসিটি। ওকে, এবং এটার সূত্রটা কি দেখেন, ইকুয়ালস টু এই যে রো, রো এর আলাদা সূত্র আছে হোলের জন্য, রো এর সূত্র লেখা দেখেন, রো ইজ ইকুয়ালস টু ই গুণ পি। ই হইছে একটা হোলের চার্জ, আর পি হইতেছে হোলের কনসেন্ট্রেশন, মানে এই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের মধ্যে কতগুলা হোলস আছে। আমি এই যে রো এর বদলে এটা বসাই দিতেছি ই পি। ওকে, আর এখানে হচ্ছে আমার ভিডি এর বদলে বসতেছে ভিডিপি, কারণ এটা হোলস এর জন্য আমরা করতেছি ভিডিপি। তো আমরা নেক্সট লাইনে লিখতে পারি ইপি। ভিডিপি সূত্র তো একটু আগে আমরা দেখে আসছি, আগের পৃষ্ঠায়, আগের স্লাইডে দেখে আসছি যে ভিডিপি সূত্র হচ্ছে মিউ এন মিউ পি গুণ ই। সেখানে ভিডিপি এর বদলে আমরা লিখতে পারি, ভিডিপি এর বদলে লিখতে পারি মিউ পি গুণ ই। সেটা যেটা আমরা পেলাম, এটা হচ্ছে ড্রিফট কারেন্ট ডেনসিটি ডিউ টু হোলস। আর সেম ভাবে আমরা ড্রিফট কারেন্ট ডেনসিটি ডিউ টু ইলেকট্রন বের করব। ড্রিফট কারেন্ট ডেনসিটি ডিউ ইলেকট্রনের জন্য তাহলে কি হবে, এখানে জাস্ট জে ডিআরএফ, তো এখানে আসবে এটার বদলে আসবে জে এন ডিআরএফ। জে এন ডিআরএফ আসলো, এই রো এর বদলে আসছে, রো এর বদলে আসছে এখানে, যেহেতু ইলেকট্রনের জন্য আমরা বলতেছি, সুতরাং রো এর বদলে এখানে আসছে মাইনাস ই গুণ এন। ইলেকট্রন এন হচ্ছে ইলেকট্রনের কনসেন্ট্রেশন, আর মাইনাস ই হচ্ছে একটা ইলেকট্রনের যে নেগেটিভ চার্জ, ওই চার্জটা মাইনাস ই, নেগেটিভ চার্জ, ওটার ভ্যালুটা। ঠিক আছে, রো ইকুয়ালস টু মিউ এন। আমরা এই ভ্যালুটা এখানে বসাই দিই, রো এর বদলে বসাই দিই। এবং আগের স্লাইডে আমরা দেখে আসছি যে ভিডিএন এর ভ্যালু ইজ ইকুয়ালস টু মাইনাস মিউ এন ই, এটা আমরা এখানে ভিডিএন এর বদলে বসাই দিই। ঠিক আছে, তো ফাইনালি আমরা পাচ্ছি কি জেএন ইজ ইকুয়ালস টু ই এন মিউ এন ই। ঠিক আছে, এটা হলো জেপি এর জন্য এটা পাইলাম, আর জেএন এর জন্য এটা পাইলাম। তাহলে আমার টোটাল ড্রিফট কারেন্ট ডেনসিটিটা কত আসে, টোটাল ড্রিফট কারেন্ট ডেনসিটি ইজ ইকুয়ালস টু, টোটাল ড্রিফট কারেন্ট ডেনসিটি ইজ ইকুয়ালস টু, আমরা কি করতেছি, ইলেকট্রন একটার সাথে হোল সেটটা অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, সো বেসিক্যালি এখানে আমরা কি করছি, যে ডিআরএফ যেটা টোটাল, যেটা ডিআরএফ ইজ ইকুয়ালস টু জে পি ডিআরএফ প্লাস
জে এন স্ল্যাশ ডিআরএফ। ওকে, এখানে জে পি ডিআরএফ এর সূত্রটা কি বাই করছিলাম? ই মিউ পি পি ই, ই মিউ পি পি ই, আর এখানে জে এন ডিআরএফ এরটা বের করছি কি প্লাস ই এন মিউ এন ই। ঠিক আছে, এখান থেকে কমন কোনটা? কমন যেটা সেটা আমরা এই যে দেখেন ব্র্যাকেটের বাইরে নিয়ে আসছি, এই ই এবং ই, ছোট ই এবং বড় ই দুটো কমন, এটাকে আমরা বাইরে নিয়ে আসছি এবং ভিতরে ব্র্যাকেটের মধ্যে কি রয়ে যাচ্ছে? মিউ এন এন প্লাস মিউ পি পি। ঠিক আছে, সেই দুই এইটাকে আমরা যদি ইয়ে করি, এটা হচ্ছে আমার টোটাল ড্রিফট কারেন্ট ডেনসিটির যে সূত্র, এটা বের হয়ে গেল। ওকে, ড্রিফট কারেন্ট ডেনসিটি টোটাল সূত্রটা বের হয়ে গেল। আচ্ছা, এখন এতটুকু আমরা করলাম ড্রিফট। এখন যে নেক্সট যে টপিকসটা দেখবো সেটা হচ্ছে আমার মোবিলিটি ইফেক্টস। তো সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের মধ্যে যখন ইলেকট্রন বা হোলস মুভ করে থাকে, আপনারা এই চিত্রের কথাই চিন্তা করেন। আমি কথাটা একবার আগেও বলছি যে যখন ইলেকট্রন যখন এই হোলস বা ইলেকট্রন যখন এখান থেকে মুভ করে তখন সে সংঘর্ষ হচ্ছে। সংঘর্ষ হয় কেমনি? এইগুলোর সাথে সংঘর্ষ হয়, এই অ্যাটমস এর সাথে, ল্যাটিস অ্যাটমস গুলোর সাথে সংঘর্ষ হয়। একটা ল্যাটিস অ্যাটমস এর সাথে সংঘর্ষ হয়। আরেকটা জিনিস হয় জায়গা, এই হোলস গুলো যদি এই ইম্পিউরিটি অ্যাটমস, এই যে আয়োনাইজ ইম্পিউরিটি অ্যাটমস, এটার সাথে সংঘর্ষ হয়। ঠিক আছে, দুইটার সাথে সংঘর্ষ হয়। সো এই সংঘর্ষ হওয়ার কারণে, কোলিশনের কারণে কিন্তু আমার যে হোলের মোবিলিটি যেটা মিউ পি, বা ইলেকট্রন যদি থাকে তাহলে সেক্ষেত্রে এটা হয়তো মিউ এন, এই মোবিলিটিটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এই মোবিলিটিটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়, এবং ওইটার জন্য আমরা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে মোবিলিটি ইফেক্টস। ঠিক আছে, একটা লিখা ফোনন অর ল্যাটিস স্ক্যাটারিং। ঠিক আছে, ফোনন অর ল্যাটিস স্ক্যাটারিং একটা আছে, আর একটা নাম হচ্ছে আয়োনাইজড ইম্পিউরিটি স্ক্যাটারিং। যদি এই ল্যাটিস অ্যাটমস গুলো, এই যে এক নাম্বার লিখে এই ল্যাটিস অ্যাটমস এর সাথে যদি বাড়ি খায় তাহলে এটা হবে ফোটন অথবা ল্যাটিস স্ক্যাটারিং। যদি এই ইম্পিউরিটি অ্যাটমের সাথে বাড়ি খায় তাহলে ওটার নাম হবে আয়োনাইজড ইম্পিউরিটি স্ক্যাটারিং। ঠিক আছে, যেহেতু দুইটার সাথে বাড়ি খাওয়ার চান্স আছে এখানে, এর জন্য দুইটা আলাদা আলাদা ক্যারিয়ার মোবিলিটির ইফেক্টস আছে। তো আমরা ফার্স্টে ল্যাটিস স্ক্যাটারিং এক নাম্বারটা দেখি, বা ল্যাটিস অথবা ফোটন স্ক্যাটারিংটা দেখি। এখানে লেখা যে এক টেম্পারেচার টি ইজ গ্রেটার দেন 0 কেলভিন অ্যাটমস র্যান্ডমলি ভাইব্রেট। সো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি যে কিছু সিলিকন অ্যাটমস আছে। মনে করেন একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল এগুলো হচ্ছে সিলিকন অ্যাটমস। এখন টেম্পারেচার যখন এই সিলিকন ম্যাটেরিয়ালটা টেম্পারেচারটাকে যখন আমরা 0 থেকে একটু বেশি দিয়ে রাখছি, একটু টেম্পারেচার দিছি, ধরেন 10 কেলভিন বা 5 কেলভিন বা যাই হোক টেম্পারেচার দিছি, এই অ্যাটমস গুলা কি করবে? সিলিকন অ্যাটমস গুলা কিন্তু তাদের জায়গায়, তাদের নিজের স্থান থেকে ভাইব্রেট করতে থাকবে কন্টিনিউয়াসলি। ঠিক আছে, কন্টিনিউয়াসলি তারা ভাইব্রেট করতে থাকবে। ঠিক আছে, এরা কিন্তু মুভ করবে না, ল্যাটিস অ্যাটমস গুলা, তারা জাস্ট তাদের নিজের স্থানে ভাইব্রেট করতে থাকবে। ওকে, এখানেই লেখা আছে যে টেম্পারেচার যখন গ্রেটার দেন 0 কেলভিন atoms randomly vibrate. This results in an interaction between carriers, holes অথবা atoms and the vibrating lattice atoms. So এরা যেহেতু ভাইব্রেটিং করতেছে, এবং আমি বলতেছি যে এখানে ইলেকট্রিক, বাইরে একটা ইলেকট্রিক ফিল্ড দিলে এই হোলস গুলা মুভ করতেছে। সো তখন মুভ করবে, তখন কি হবে? তারা এই ল্যাটিস অ্যাটমস গুলোর সাথে এভাবে করে বাড়ি খাবে। ঠিক আছে, এদের সাথে বাড়ি খাইলো। বাড়ি খায় কি হচ্ছে? বাড়ি খায় তারা এখান থেকে এখানে স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে, সরে যাচ্ছে। এটা কি বলা হচ্ছে ল্যাটিস স্ক্যাটারিং। এবং এই ল্যাটিস স্ক্যাটারিং এর জন্য দেখেন আমার মোবিলিটি যেটা মিউ, সেটার একটা পরিবর্তন আসতেছে। ঠিক আছে, এবং এই পরিবর্তনটা হবে এই ইকুয়েশন দ্বারা, এই ইকুয়েশনের অনুযায়ী। ঠিক আছে, এই ইকুয়েশনটা কি লেখা আছে? ইকুয়েশনটা লেখা আছে যে মিউ এল ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি টু দি মাইনাস 3/2। বাট এটাকে আপনারা এভাবে লিখতে পারেন যে মিউ এল ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, এই মাইনাসটাকে আমরা প্লাস করে দেই, ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই টি টু দি পাওয়ার 3/2। এভাবে লেখা যেতে পারে। ঠিক আছে, তো এখানে লক্ষ্য করে দেখেন এই ইকুয়েশনটা, টেম্পারেচার যদি আমরা বাড়াই দিই, টেম্পারেচার যদি আমরা অনেক বাড়াই, টেম্পারেচারে যদি ইনক্রিজ করি, তাহলে কি হবে? যত টেম্পারেচার বাড়াবো
তত এই সিলিকন অ্যাটমস গুলো আরো ভাইব্রেট করতে থাকবে, আরো ভাইব্রেশন বেশি হবে, এবং যত ভাইব্রেশন বেশি হবে এই হোলস গুলো যখন মুভ করবে এই এই ল্যাটিসের মধ্য দিয়ে, তখন তাদের সাথে সংঘর্ষ হওয়ার প্রবাবিলিটিটা, যে সংঘর্ষ হচ্ছিল, সংঘর্ষ হওয়ার যে সম্ভাবনাটা, সেটা এখন আরো বেড়ে যাবে, তাই না? আরো বেড়ে যাবে, যার ফলে এই যে যে হোলের যে মোবিলিটিটা আছে সেই মোবিলিটির ভ্যালুটা কিন্তু তখন কমে যাবে। সো যত টেম্পারেচার ইনক্রিজ করব আমার মোবিলিটিটা, মোবিলিটি ডিউ টু ল্যাটিস স্ক্যাটারিংটা কমে যাবে। সো এটাই এখানে লেখা আছে যে কি, মোবিলিটি দ্যাট ইজ ডিউ টু ল্যাটিস স্ক্যাটারিং increases as temperature decreases। আর যদি আমরা টেম্পারেচারটা ডিক্রিজ করতাম, টেম্পারেচারটা এখন বাড়াইলাম একটু আগে, আর টেম্পারেচারটা যদি বাড়ায় দিই, বাংলাতে যদি না বাড়ায় যদি কমায় দিই, দেখেন এখন যদি কমায় দিই তাহলে কি হবে, তাহলে কিন্তু এই যে ভাইব্রেশনটা কিন্তু এখন কম হবে। টেম্পারেচার যদি কমায় দিই তাহলে ভাইব্রেশন কিন্তু কম হবে, এবং ভাইব্রেশন কম হইলে এই হোলটা সংঘর্ষ হওয়ার চান্সও কমে যাবে। তার মানে কি, হোলের স্পিডের কোনো পরিবর্তন বা মোবিলিটির কোনো পরিবর্তন আসবে না, ঠিক আছে? বা স্পিডটা কম থাকলেও, শুরুর দিকে স্পিডটা কম থাকলেও এখন হোলের স্পিডটা এখন আর একটু বেড়েই যাবে, ঠিক আছে? তো এখন আমি বলতে পারি যে টেম্পারেচার কমাইলে এই যে হোলটা ছিল তার মোবিলিটি বেড়ে গেল। এখানেই এই কন্ডিশনে, ফার্স্ট কন্ডিশন এটা লেখা আছে, মোবিলিটি ডিউ টু ল্যাটিস স্ক্যাটারিং ইনক্রিজেস অ্যাজ টেম্পারেচার ডিক্রিজেস। যত টেম্পারেচার কমাবো আমার মোবিলিটির ভ্যালুটা তত বাড়বে। The lattice vibration decreases as temperature decreases। ওটাই একই কথা, যদি আমরা টেম্পারেচার কমাই দিই ভাইব্রেশনটা, ল্যাটিস অ্যাটমস এর ভাইব্রেশন কমে যাচ্ছে, which implies that the probability of scattering even also decreases। তো সংঘর্ষ হওয়ার বা স্ক্যাটারিং হওয়ার চান্সেসও কমে যাচ্ছে, thus increasing mobility। তো আমার মোবিলিটিটা তাহলে ইনক্রিজ করে যাচ্ছে। আমরা যদি পুরো জিনিসটা সামারাইজ করতে চাই তাহলে লেখা এখানে দুইটা পয়েন্ট দেয়া আছে, যে টেম্পারেচার যদি কমে তাহলে স্ক্যাটারিং প্রবাবিলিটি মানে সংঘর্ষ হওয়ার সম্ভাবনাটা কমে যাচ্ছে এবং মোবিলিটিটা বেড়ে যাচ্ছে, এক নম্বর। দুই নাম্বারটা দেখেন, টেম্পারেচারটা যদি বাড়ায় দেই তাহলে ভাইব্রেশনটাও বেড়ে যাবে, যার ফলে স্ক্যাটারিং এর প্রবাবিলিটিটাও বেড়ে যাবে এবং মোবিলিটিটা তখন কমে আসবে। এটা যেটা দেখলাম এতক্ষণ আমরা, সেটা ছিল ল্যাটিস স্ক্যাটারিং। আর নেক্সট পৃষ্ঠে যেটা দেখবো এটা হচ্ছে গা আয়োনাইজড ইম্পিউরিটি স্ক্যাটারিং। ঠিক আছে, আয়োনাইজড ইম্পিউরিটি স্ক্যাটারিংটা এখন একটু দেখি। আয়োনাইজড ইম্পিউরিটি স্ক্যাটারিং এর জন্য এই ডায়াগ্রামে আবারও চলে আসছি, যে এই কালো গুলা যেগুলো আপনারা দেখতে পাইতেছেন এগুলা হচ্ছে গিয়া সিলিকন অ্যাটম, এবং এখানে যে ব্লু কালারের যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়া আমাদের ল্যাটিস অ্যাটমস, ল্যাটিস অ্যাটমস, আয়োনাইজড ইম্পিউরিটি অ্যাটমস। ওকে, আয়োনাইজড ইম্পিউরিটি অ্যাটমস। তা সাধারণত এই আয়োনাইজড ইম্পিউরিটি অ্যাটমস গুলো যারা আছে এটা কিন্তু চার্জ থাকে, এটা ইদার পজিটিভলি চার্জ আছে বা এটা নেগেটিভলি চার্জ আছে। এই আয়োনাইজড যেহেতু সেহেতু এরা কোন একটা চার্জ আছে, ধরেন এটা লেখা পজিটিভলি চার্জ হয়ে আছে বা এটা নেগেটিভলি চার্জ হয়ে আছে, ধরেন এটা নেগেটিভলি চার্জ হয়ে আছে, এটাও নেই, এখানে ব্লু কালারটা আছে, এটা নেগেটিভলি চার্জ হয়ে আছে। ওকে, সো হোজ যখন এদিক দিয়ে মুভ করবে এই ইলেকট্রিক ফিল্ড দেওয়ার কারণে, হোজগুলো কিন্তু এই আয়োনাইজ ইম্পিউরিটির সাথেও বাড়ি খাইতে পারে। আয়োনাইজ ইম্পিউরিটির সাথে বাড়ি খেয়ে তারা তাদের যে স্পিড বা তাদের যে মোবিলিটিটা আছে সেটা পরিবর্তন করতে পারে, সেটা চেঞ্জ হতে পারে। সো ওইটাই আমরা এখানে দেখবো যে আয়োনাইজ ইম্পিউরিটি স্ক্যাটারিংটায় কি হচ্ছে। সো আমাদের এখানে লেখা দেখেন, impurity atoms are added to the semiconductor to control or alter its characteristics। সো আমরা বাইরে থেকে impurity atoms দেই, এই অ্যাটমস গুলো দেই যাতে কিনা আমার সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের ক্যারেক্টারিস্টিক্স গুলো চেঞ্জ হয়। ধরেন আমি এর মধ্যে বোরন অ্যাটমস দিছিলাম, এই ব্লু কালার যেটা দুটো দেখতে পাচ্ছেন এটা বোরন অ্যাটমস, এটা দেওয়ার কারণে এখানে এই ম্যাটেরিয়ালটা পি টাইপ হয়ে গেল। ওকে, these impurities are ionized at room temperature so that a Coulombic interaction between carriers and ionized impurities produces scattering or collision and also alter the velocity characteristics of the carriers। So এখানে যে অ্যাটমস গুলা, আয়োনাইজড অ্যাটমস গুলা যারা আছে তারা কিন্তু নিজেরা চার্জড হয়ে আছে, নিজেরা চার্জ পার্টিকেলস। তো আমার এই হোলস গুলো তো নিজেরা পজিটিভলি চার্জড, সেই পজিটিভলি চার্জ হোলস যখন এদিক দিয়ে মুভ করার সময় এই নেগেটিভলি চার্জ আয়নস গুলা এই পজিটিভলি চার্জ হোলস গুলার সাথে একটা আকর্ষণ হয়, একটা ইন্টারঅ্যাকশন হয়, ইন্টারঅ্যাকশন হওয়ার ফলে একটা স্ক্যাটারিং বা একটা সংঘর্ষ হয়। ওকে, একটা সংঘর্ষ হয়, এর জন্য আমার এই হোলের যে
মোবিলিটি আছে ওটা কমে আসতেছে। ঠিক আছে, তো এখন আমরা এই মোবিলিটি ডিউ টু আয়ন স্ক্যাটারিং এটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে দেখাইতে পারি যে এটার রিলেশনটা কি রকম হবে। ঠিক আছে, সো এখানেও দেখেন ইকুয়েশনটা এখন mu is equals to বা is directly proportional to t to the power 3/2 divided by ni। ঠিক আছে, সো আমি ধরে নিলাম এই যে নেগেটিভ আয়নসটা, যেটা নেগেটিভ আয়নসটা, এই নেগেটিভ আয়নটা ধরেন আমি এইখানে আমি ড্র করি। ঠিক আছে, এটা লাগে আয়নের নেগেটিভলি চার্জটা, ধরেন এই নেগেটিভলি চার্জের যে শক্তিটা সেটা এই একটা নির্দিষ্ট বর্ডারের পর্যন্ত সে করতে পারবে। মনে করেন যে এই নেগেটিভ চার্জের যে শক্তিটা না, সেই আকর্ষণটা এই বর্ডারের মধ্যে যদি থাকে কোনো হোল বা কোনো ইলেকট্রন, তাহলেই সে করতে পারবে। ধরেন এই হোলটা লাল কালার যেটা, এই হোলটা যদি এখন এখানে থাকে তাহলে কিন্তু এই বর্ডারের ভিতরে আছে, তার মানে এই নেগেটিভ আয়নটা কিন্তু এটাকে আকর্ষণ করে তার কাছে নিয়ে আসবে, একটা সংঘর্ষ হবে। বাট যদি এই হোলটা বাইরে থাকতো, এই বর্ডারের বাইরে থাকতো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই হোলটা কিন্তু এই আয়নের অ্যাট্রাকশনটা ফিল করতো না। ঠিক আছে, তো আমাদের যখন টেম্পারেচারটা দেখেন, টেম্পারেচারটা যদি আমরা বাড়াই দিই, দেখেন টেম্পারেচার যদি এখানে আমি বাড়াই তখন কি হবে, তখন এই হোল গুলা কিন্তু যে মুভ করতেছিল এই হোলটা আরো বেশি শক্তিশালী হবে, মানে আরো বেশি এনার্জি পাইলো, এবং আরো বেশি এনার্জি পাওয়ার ফলে সে তাড়াতাড়ি স্পিডটা বাড়ায় এদিক থেকে মুভ করতে থাকলো। ঠিক আছে, মনে করেন এই হোলটা এখানে ছিল, হোলটা এখান থেকে মুভ করে এনার্জি পাইলো, শুরুর দিকে আস্তে আস্তে মুভ করতেছিল এদিকে, বাইরের থেকে যখন আমরা টেম্পারেচার বাড়াই দিই তখন আরো হাই এনার্জি পাইলো, এই হোলটা এখন আরো দ্রুত মুভ করতেছে। তার মানে কি, সেই এই হোলটা এই যে বাউন্ডারির ভিতরে সে সময়টা কিন্তু খুব কম সময় ব্যয় করতেছে। ঠিক আছে, খুব কম সময় সে এই বাউন্ডারির ভিতরে ব্যয় করতেছে। ঠিক আছে, এর জন্য এই যে নেগেটিভের যে আকর্ষণটা না, সেই আকর্ষণটা কিন্তু এই হোলকে বেশি একটা প্রভাব ফেলবে না, কারণ এই বাউন্ডারির ভিতরে সে বেশি একটা সময় কাটাচ্ছে না, সে পার করে চলে যাচ্ছে। এর জন্য আমি বলতে পারি যে যদি টেম্পারেচার বাড়াই আমার যেই মোবিলিটিটা সেটাও বেড়ে যাচ্ছে। টেম্পারেচার বাড়াইলে হোল গুলা বেশি এনার্জি পাচ্ছে, তারা দ্রুত এই আয়ন্স গুলার পাশ দিয়ে দ্রুত মুভ করে পার হয়ে যাচ্ছে, যার ফলে এই হোলস এর সাথে এই আয়ন্স গুলার স্ক্যাটারিং বা সংঘর্ষ হওয়ার চান্স কমে যাচ্ছে। এর জন্য মোবিলিটিটা আমার ফাইনালি বেড়ে যাচ্ছে। ওকে, এটা একটা পয়েন্ট গেল। যদি টেম্পারেচার কমাই দিতাম, ধরেন এই টেম্পারেচারটা এখন আমি কমাই দিই, টেম্পারেচার যদি কমাই দিতাম তাহলে কি হতো, টেম্পারেচার কমাই দিলে এই হোলসটা আস্তে 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 এই এই ডিরেকশনে যাইতো, ডিরেকশনে যাওয়ার সময় তার মানে সে এইখান থেকে এই বাউন্ডারির ভিতরে সে সময়টা একটু বেশিক্ষণ ব্যয় করতো। তাহলে এই নেগেটিভ আয়ন্স যেটা ছিল, সেই নেগেটিভ আয়ন্সটা এই হোলটাকে আকর্ষণ করে তার দিকে নিয়ে আর অনেক বেশি সময় পাইতো, একটা সংঘর্ষ হইতো, এবং এই যে হোলের যে স্পিডটা বা হোলের যে ভেলোসিটিটা বা হোলের মোবিলিটিটা ওইটা কমে আসতো। ঠিক আছে, তো টেম্পারেচার সাথে এটা ডাইরেক্ট একটা রিলেশন আছে, টেম্পারেচার বাড়লে তার মোবিলিটিটা ডিউ টু আয়োনাইজ ইম্পিডেন্স স্ক্যাটারিং মিউ আই যেটা, সেটা বেড়ে যাচ্ছে, আর টেম্পারেচার কমাইলে সেটা কমে যাচ্ছে। ওকে, এটা গেল হচ্ছে টেম্পারেচারের ব্যাপারটা। আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমার এনআই। এনআই হচ্ছে যে বাইরের থেকে যে আমি আয়োনাইজ ইম্পিউরিটি অ্যাটমস দিতেছি বা বাইরে থেকে অ্যাটম এর মধ্যে ঢুকাচ্ছি, এখানে মাত্র 2টা দিছি। ঠিক আছে, যত বেশি আমি বাইরে থেকে আয়োনাইজ ইম্পিউরিটি অ্যাটমস দিব তত কি হবে, তত সংঘর্ষ হওয়ার প্রবাবিলিটি বেড়ে যাবে। মনে করেন এখানে 2টা দিছি, 2টা দিলেই কিছু সংঘর্ষ হচ্ছে, যদি এর মধ্যে যদি আমি আরো ব্লু কালারের আরো কয়েকটা দিই, এখানে আরেকটা দিলাম, এখানে আরেকটা দিলাম, এখানে আরো একটা দিলাম, তো আয়োনাইজ ইম্পিউরিটি অ্যাটমস এর কনসেন্ট্রেশনটা যত বাড়াবো তত সংঘর্ষ হওয়ার প্রবাবিলিটিটাও বাইরে যাবে। তো যদি এটার সংখ্যা বাড়ায় দেই তাহলে কি হবে, সংঘর্ষ হওয়ার সম্ভাবনাটা আরো বেড়ে যাবে এবং মোবিলিটি যেটা আছে আমার সেটা ফল করে যাবে, সেটা কমে যাবে। ওকে, সো এটা ইজ 2টা পয়েন্ট এই আয়োনাইজ ইম্পিউরিটি স্ক্যাটারিং এর জন্য, যে দেখেন টেম্পারেচার যদি বাড়াই তখন থার্মাল ভেলোসিটি, ওই ইলেকট্রন বা ওই হোলের
থার্মাল ভেলোসিটি যেটা সেটা বেড়ে যায়, সে তাড়াতাড়ি মুভ করা শুরু করে। টাইম অ্যারাউন্ড আয়োনাইজড ইম্পিউরিটি, সে ওই ইম্পিউরিটি যে ইম্পিউরিটিটা আছে আয়োনাইজড ইম্পিউরিটি তার বাউন্ডারির মধ্যে সে সময়টা খুব কম সময় কাটায়, যার ফলে আমার মোবিলিটিটাও বেড়ে যাচ্ছে। এটা লেগে টেম্পারেচারের ব্যাপারটা এখানে বলা হইলো। আর আয়োনাইজড ইম্পিউরিটির কনসেন্ট্রেশনটা Ni যেটা, ওটা যদি বাড়ায় দিই, ওটা সংখ্যাটা যদি বাড়ায় দিই, তাহলে দেখেন স্ক্যাটারিং প্রবাবিলিটি যেটা কলিশন হওয়ার সম্ভাবনাটা সেটা বেড়ে যাচ্ছে এবং মোবিলিটিটা তখন কমে যেতেছে। ওকে, সেই দুটো মোবিলিটি ইফেক্টস অনেক ইম্পর্টেন্ট। একটা লেগে আয়োনাইজড, একটা লেগে ল্যাটিস স্ক্যাটারিং বা ফোনন স্ক্যাটারিং, আর একটা হচ্ছে আয়োনাইজড ইম্পিউরিটি স্ক্যাটারিং। ঠিক আছে, তো আমাদের আর এই স্লাইডের লাস্ট দুইটা টপিকস বাকি আছে। একটা হচ্ছে গিয়া ড্রিফট তো হয়ে গেল, আর একটা হচ্ছে ডিফিউশন, আর একটা হচ্ছে আইনস্টাইন রিলেশন। ঠিক আছে, তো তার আগে আমরা এখানে একটা জিনিস দেখি, সেটা হচ্ছে গিয়া কন্ডাক্টিভিটি আর রেজিস্টিভিটি। আচ্ছা, আমরা ড্রিফট কারেন্টের যে সূত্রটা একটু আগে বাইর করলাম, টোটাল ড্রিফট কারেন্ট ডেনসিটি, যেটা থেকে জে ডি আর এফ, একটা ওইটার সূত্র অনুযায়ী ইকুয়ালস টু কি পাইছিলাম, ই মিউ এন এন প্লাস মিউ পি পি গুণ ই। ঠিক আছে, এখানে যে ভিতরে ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ছোট হাতের ই যেটা দেখতে পাচ্ছেন ইলেকট্রনের চার্জ, এই সম্পূর্ণটা কিন্তু একটা কনস্ট্যান্ট প্যারামিটার, ঠিক আছে। সেই সম্পূর্ণটাকে আমরা ইকুয়ালস টু সিগমা দিয়ে প্রকাশ করতে পারি। ঠিক আছে, সিগমা ই, জেড ইজ ইকুয়াল টু সিগমা ই। এখন এই সিগমাটা কি, সিগমাটা হচ্ছে কন্ডাক্টিভিটি অফ দা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, আমার সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের কন্ডাক্টিভিটি। সো সিগমার ভ্যালুটা যত বেশি ভালো হবে, ততই আমার এই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালটা কারেন্ট পাস করতে পারবে, তত সে ভালো কন্ডাক্টর হবে। সিগমার ভ্যালু যদি কম হয়ে থাকে, তাইলে সে তত খারাপ কন্ডাক্টর, মানে সে তত ভালো ইনসুলেটর হবে। ঠিক আছে, সিগমার ভ্যালু যদি কম হয়ে থাকে, তাহলে সে ইনসুলেটিং এর দিকে যাবে, যদি বেশি হয়ে থাকে তাহলে সে কন্ডাক্টরের দিকে যাবে। ঠিক আছে, সো সিগমা ইজ ইকুয়ালস টু ই মিউ এন এন প্লাস মিউ পি পি। আমরা যদি সিগমাটাকে ইনভার্স করে দেই, তাহলে পাই হচ্ছে কি রো, এবং রো হচ্ছে কি, রো হচ্ছে কি রেজিস্টিভিটি। ঠিক আছে, রেজিস্টিভিটিটা জিনিসটা কি, রেজিস্ট্যান্স আর কি, রেজিস্টিভিটি লেগা বাধাটা, সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের যে বাধাটা, সেটাকে বলে হচ্ছে রেজিস্টিভিটি। ঠিক আছে, এটা লেগা কন্ডাক্টিভিটি থেকে উল্টা করলে আমরা রেজিস্টিভিটিটা পাই। আচ্ছা, তারপরে নেক্সট যেই টপিকটা আছে সেটা হচ্ছে লক্ষ্য করে দেখেন, এখানে আমরা একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল নিছি। ওকে, সেমিকন্ডাক্টর একটা বার নিছি। এই সেমিকন্ডাক্টর এরিয়াটা ধরে নিলাম এ, এবং এখানকার লেন্থটা হচ্ছে এল। ওকে, এবং এই সেমিকন্ডাক্টরে আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি, ভোল্টেজটা এই বরাবর দিতেছি। ওকে, এই বরাবর দিতেছি। তো আমার এখান থেকে কি হবে, কারেন্টটা এদিক থেকে ফ্লো করে, এদিক থেকে ফ্লো করে, এদিকে যাবে, এদিক থেকে যে এদিকে যে এদিক দিয়ে যে এদিকে চলে আসবে, এই দিক দিয়ে কারেন্টটা ফ্লো করতেছে। ঠিক আছে, তো আমার যে কারেন্ট ডেনসিটিটা কি, কারেন্ট ডেনসিটি কারেন্টকে যদি আমরা এরিয়া দিয়ে ভাগ করি, তাইলে ওটাকে কারেন্ট ডেনসিটি বলা হয়। সো কারেন্ট ডেনসিটি ইজ ইকুয়ালস টু, দেখেন কি করছে, জে ইজ ইকুয়ালস টু কারেন্ট আই ডিভাইড বাই এ। এরিয়াটা তো এই এ এরিয়ার মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করতেছে। ঠিক আছে, জে ইজ ইকুয়ালস টু আই ডিভাইডেড বাই এ। ওকে, এবং ইলেকট্রিক ফিল্ড জিনিসটা কি, ভোল্টেজকে যদি আমরা ওই লেন্থ দিয়ে ভাগ করি, যেই লেন্থের অ্যাক্রসে ভোল্টেজটা ড্রপ হচ্ছে, তাইলে ওটা আমাদের ইলেকট্রিক ফিল্ড ই, ভি ডিভাইডেড বাই এল। ঠিক আছে, তো জে ইজ ইকুয়ালস টু সিগমা ই, এটা তো আগের স্লাইডে দেখে আসলাম, জে ইজ ইকুয়ালস টু সিগমা ই, এই যে এই সূত্রটা, জে ইজ ইকুয়ালস সিগমা ই, এটা এখানে দেখে আসছি। এখন আমরা জে এর ভ্যালু যে আই ডিভাইডেড বাই এ এখানে বসাই দিই, এবং ই এর ভ্যালুটা এটা ভি ডিভাইডেড বাই এল, এটা এখানে বসাই দিই। ঠিক আছে, সো ফাইনালি আমরা পাইলাম কি আই ডিভাইডেড বাই এ ইকুয়ালস টু সিগমা ভি ডিভাইডেড বাই এল। এখান থেকে আমরা কি করব, ভিটাকে সাবজেক্ট বানাবো, মানে ভিটাকে এক পাশে রাখবো আর বাদ বাকি সবগুলোকে এক সাইডে নিয়ে আসবো। সেখানে পাচ্ছি কি, ভি ইজ ইকুয়ালস টু এল ডিভাইডেড বাই সিগমা এ গুণ আই। ওকে, ঠিক আছে, এখানে দেখেন সিগমা নিচের দিকে আছে, মানে 1 ডিভাইড বাই সিগমা হিসেবে আছে, তাই না, 1 ডিভাইড বাই সিগমা। 1 ডিভাইড বাই সিগমা কে আমরা কি লিখতে পারি, রো লিখতে পারি। একটু আগে আমরা দেখলাম যে 1 ডিভাইড বাই সিগমা ইজ ইকুয়ালস টু রো। ওকে, সেখানে আমরা উপরে রো লিখলাম, রো এল ডিভাইডেড বাই এ ইনটু আই।
ঠিক আছে, এই রো এল ডিভাইডেড বাই এটাই হচ্ছে আমার এই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের রেজিস্ট্যান্স, যেটা কিনা আর ওহম, যে ভ্যালুটা আমরা জানি রেজিস্ট্যান্সের ভ্যালুটা হলো আর। আর মানে কি রো গুণ এল ডিভাইডেড বাই এ। ঠিক আছে, এটা এভাবে করে ভি ইজ ইকুয়ালস টু আই আর, এই সেমিকন্ডাক্টর ভি ইজ ইকুয়ালস টু আই আরটা এখানে দেখানো হয়েছে। এটা গেল সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি আর রেজিস্টিভিটি। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্যারিয়ার ডিফিউশন। ওকে, ক্যারিয়ার ডিফিউশনটা দেখবো। তো ডিফিউশনটা আমি কি বলছিলাম, মনে করেন একটা পাশে সেমিকন্ডাক্টরের সংখ্যা অনেক, মানে সেমিকন্ডাক্টর মানে বলছি একটা ম্যাটেরিয়ালের মধ্যে ইলেকট্রনের কনসেন্ট্রেশন অনেক অনেক হাই, আর একটা পাশে ইলেকট্রন কনসেন্ট্রেশন অনেক কম। তো আমরা যদি মাঝখানে কোনো ব্যারিকেড উঠায় দিই, তখন দেখবো যে ইলেকট্রনস গুলো এক পাশ থেকে আরেক পাশে ফ্লো করা শুরু করলো, যেখানে হাই সেখান থেকে ফ্লো করে লোয়ের দিকে ফ্লো করা শুরু করলো এভাবে। ঠিক আছে, তো এই প্রসেসটাকেই বলা হচ্ছে ডিফিউশন। এবং এই ইলেকট্রন যে ফ্লো করতেছে হাই থেকে লোয়ের দিকে, এর জন্য যে আমরা একটা কারেন্ট পাচ্ছি, এই কারেন্টের নাম হচ্ছে ডিফিউশন কারেন্ট। ঠিক আছে, নাম হচ্ছে ডিফিউশন কারেন্ট। ঠিক আছে, তো এখান থেকে আমরা জাস্ট এই ডেফিনিশনটা জানলেই হবে। এখান থেকে ডিফিউশন ইলেকট্রন কারেন্ট ডেনসিটির একটা সূত্র আছে, এখান থেকে প্রমাণ করার কিছু নাই। এখান থেকে জাস্ট একটা সূত্র আছে, প্রমাণ করার কিছু নাই। আপনারা জাস্ট এখানে কারেন্ট, এটা হলো ইলেকট্রন ডিফিউশন কারেন্ট ডেনসিটি, ইলেকট্রন কারেন্ট, ইলেকট্রনের ডিফিউশন কারেন্ট ডেনসিটি, আর এই পরের পৃষ্ঠা হচ্ছে হোলের ডিফিউশন কারেন্ট ডেনসিটি। ঠিক আছে, দুটো ডিফারেন্স লক্ষ্য করে দেখেন, জে এন এক্স ডিএফ ইজ ইকুয়ালস টু ই ডি এন ডিএন ডিভাইড বাই ডিএক্স, ই ডিএন ডিএন ডিভাইড বাই ডিএক্স। ওকে, আর এই পাশে আছে যেহেতু এটা হোলের, সো জে পি এক্স স্ল্যাশ দিয়ে ডিফ দিয়ে বোঝানো হয়েছে ডিফিউশন ইজ ইকুয়ালস টু হোল, যেহেতু অন্য ডিরেকশন দিয়ে যাচ্ছে এই কারণে মাইনাস ই দিছে ডিরেকশনটা, ডিপি ডিপি ডিভাইড বাই ডিএক্স। ঠিক আছে, এখন আমরা তাহলে কয়টা কম্পোনেন্ট পাইলাম, কারেন্ট ডেনসিটি কম্পোনেন্ট কয়টা পাইলাম, টোটাল 4টা পাইছি। একটা হচ্ছে ইলেকট্রনের ড্রিফট কারেন্ট, একটা পাইছি হোলের ড্রিফট কারেন্ট, একটা পাইলাম কি ইলেকট্রনের ডিফিউশন কারেন্ট, আর একটা পাইছি হোলের ডিফিউশন কারেন্ট। তো 4টা কম্পোনেন্ট পাইছি আমরা। যদি 4টাকে আমরা অ্যাড করি তাহলে আমরা কি পাবো, একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের মধ্যে টোটাল যে কারেন্ট ডেনসিটি ওইটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, আমরা সব যদি টোটালটাকে যদি দেখাইতে চাই, টোটালের ইকুয়েশনটা জে ইজ ইকুয়ালস টু, এটা হচ্ছে ইলেকট্রনের ড্রিফট কারেন্ট, এটা হচ্ছে ইলেকট্রনের ডিফিউশন কারেন্ট, এটা হচ্ছে হোলের ড্রিফট কারেন্ট, এটা হলো লাস্টের যে ইকুয়েশন এটা হলো হোলের ডিফিউশন কারেন্ট। ইকুয়েশনটা যদি এভাবে লিখি তাহলে ফাইনালি ইকুয়েশনটা এভাবে আসে, 3 ডাইমেনশনাল ইকুয়েশন এটা, এটা 1 ডাইমেনশনাল ইকুয়েশন এটা। আর ডিটা হচ্ছে ডিটা একটা কোএফিশিয়েন্ট, ডিফিউশনের একটা কোএফিশিয়েন্ট, একটা কনস্ট্যান্ট ভ্যালু। এই ডিফিউশন ডিটার মাধ্যমে আমরা দেখতে পারবো, বুঝতে পারবো যে আমাদের যখন কনসেন্ট্রেশনের যখন একটা চেঞ্জ থাকবে, কনসেন্ট্রেশন যখন একটু ডিফারেন্স থাকবে, তখন একটা ক্যারিয়ার কত ভালো মুভ করতে পারে। মিউ হচ্ছে ইলেকট্রিক ফিল্ড দিলে একটা চার্জ ক্যারিয়ার বা ইলেকট্রন বা হোল কত ভালো মুভ করতে পারে, ওইটা আমরা দেখতে পারি মিউ দিয়ে, মোবিলিটি দিয়ে। আর ডিফিউশন কোএফিশিয়েন্ট আরেকটা আছে, যেটা কিনা আমাদের ইলেকট্রন কিংবা হোল কত ভালো মুভ করে যখন কিনা তাদের মধ্যে একটা কনসেন্ট্রেশনের ডিফারেন্স আছে, এটা হলো ডিফিউশন কোএফিশিয়েন্ট। সো আমাদের অ্যালবার্ট আইনস্টাইন যিনি আছেন, আইনস্টাইন একটা রিলেশন তৈরি করছিল, অ্যালবার্ট আইনস্টাইন একটা রিলেশন তৈরি করছিল যার নাম হলো আইনস্টাইন রিলেশন। সে যেটা করছিল সেটা এই যে মোবিলিটি মিউ এবং ডিফিউশন কোএফিশিয়েন্টের যে ডি আছে, এই দুইটার মধ্যে একটা সম্পর্ক তৈরি করছিল, একটা রিলেশন তৈরি করছিল, যে একটা একটার সাথে ইন্ডিপেন্ডেন্ট, একটা একটার সাথে ডিপেন্ডেন্ট, একটা একটার সাথে নির্ভরশীল, ওইটা বাইর করার জন্য একটা রিলেশন বের করছিল। সো এটার জন্য লক্ষ্য করে দেখেন, এখানে আমরা একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল নিলাম, নিয়ে যাই, এটা হচ্ছে আমাদের লাস্ট টপিক। একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল আমরা এখানে নিছি, ঠিক আছে, এটা ধরেন সিলিকন সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, এবং এটাকে আমরা এন টাইপ ডোপিং করছি। এন টাইপ ডোপিং মানে নন ইউনিফর্মলি ডোপ এন টাইপ সেমিকন্ডাক্টর। নন ইউনিফর্মলি মানে একটা পাশে আমি ইলেকট্রনের সংখ্যা দিছি, একটা পাশে আমি বানিয়েছি 10টা ইলেকট্রন দিছি, ঠিক আছে, একটা পাশে, আর এই পাশে আমি দিছি 8টা,
তারপরে আরেকটু পাশে আমি ইলেকট্রন দিছি 6টা, আরেকটু পাশে এদিকে আমি দিছি 2টা। ঠিক আছে, তো আমি ইলেকট্রনটা এমন ভাবে ডোপিং করছি, সেমিকন্ডাক্টরকে এমন ভাবে ডোপিং করছি যাতে কিনা এক এক জায়গায় এই সেমিকন্ডাক্টর এক এক অংশটুকুতে এক এক রকম ইলেকট্রনের সংখ্যা থাকে। ঠিক আছে, এটাকে বলা হয় নন ইউনিফর্মলি ডোপিং। আর এটা হচ্ছে ধরেন আমার পজিটিভ এক্স ডিরেকশন, ডান পাশে এটা যে যাচ্ছে এটা হলো পজিটিভ এক্স ডিরেকশন। ওকে, এখানে আমি কি করছি, সেমিকন্ডাক্টরটাকে ডোপিং করছি, মানে বাইরের থেকে এমন একটা কিছু দিছি যাতে কিনা আমার এই ইলেকট্রনটা এন টাইপ হয়ে যায়। সো অবশ্যই ফসফরাস দিচ্ছি, ফসফরাস দিলে এটা এন টাইপ হয়ে যাচ্ছে। তো ফসফরাস দিচ্ছি এমন ভাবে দিচ্ছি যাতে কিনা নন ইউনিফর্মলি হয়ে যাচ্ছে। সেখানে লেখা দেখেন ডোপিং কনসেন্ট্রেশন ইনক্রিজেস অ্যাজ এক্স ইনক্রিজেস। আমরা যে ডোপিং যে কনসেন্ট্রেশনটা আছে সেটা ইনক্রিজ করবে যত কিনা আমরা ডিক্রিজ করবে যত এক্স এর ডিরেকশন বাড়াবো। সো আমার ধরেন এই পাশে কনসেন্ট্রেশনটা সবচেয়ে হাই, এই পাশে কনসেন্ট্রেশন আস্তে 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 কম। সো কনসেন্ট্রেশনটা এভাবে এভাবে কমছে। ইলেকট্রনস ডিফিউজ ইন প্লাস এক্স ডিরেকশন। আমার ইলেকট্রনসটাও কি করবে, যেখানে হাই ছিল তারা হাই থেকে লোয়ের ডিরেকশনে এদিকে ফ্লো করা শুরু করবে। আচ্ছা, ইলেকট্রনস গুলো এদিক থেকে এদিকে ফ্লো করা শুরু করলো। ওকে, so the flow of electrons leave behind positively charged donor. আচ্ছা, এই যে যে ইলেকট্রনস গুলা এখন মুভ করতেছে, লক্ষ্য করে দেখেন আমি এখানে আলাদা করে ড্র করি। মনে করেন এটা একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, আমি ইলেকট্রনস গুলাকে ফার্স্টে এই জায়গায় গাদা করে রাখছিলাম। হ্যাঁ, এই জায়গায় এভাবে গাদা করে রাখছিলাম। তো ইলেকট্রনস গুলো কিন্তু সবাই কিনা নেগেটিভলি চার্জ। ঠিক আছে, নেগেটিভলি চার্জ, নেগেটিভলি চার্জ। এখন এরা কি করলো, এই ইলেকট্রনস গুলো এখান থেকে মুভ করে তারা সবাই এই ডিরেকশনে চলে আসলো। ঠিক আছে, তারা মুভ করে এদিকে চলে আসলো, তার মানে এদিকে মুভ করে এদেরকে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসলাম। ঠিক আছে, তারা মুভ করে এদিকে চলে আসলো, ছড়া ছিটাই গেল বিভিন্ন জায়গায়। তো তারা যখন এদিক থেকে এদিকে চলে আসলো পজিটিভ এক্স ডিরেকশন, এটা কিন্তু পজিটিভ এক্স ডিরেকশন, পজিটিভ এক্স ডিরেকশনে মুভ করলো। তারা যখন এক পাশ থেকে আরেক পাশে চলে আসলো তারা রেখে গেল কি, তারা এখানে কি রেখে গেল, তারা এখানে রেখে গেল পজিটিভলি চার্জড ডোনার অ্যাটমস। ডোনার অ্যাটমস মানে ওই যে যেই বাইরের থেকে আমি যে ফসফরাস দিচ্ছিলাম, আমি একটু আগে দেখালাম যে বাইরের থেকে আমি ফসফরাস দিচ্ছি, এই ফসফরাসের পজিটিভলি চার্জ আয়নস গুলা রয়ে গেল আরেকটা পাশে। ঠিক আছে, তো এখানে একটা পাশে আমি পজিটিভ চার্জ রাইখে দিয়ে আসলাম, আরেকটা পাশে আমি ইলেকট্রন যারা কি নেগেটিভলি চার্জ তাদেরকে জমা করলাম। সো এখানে কি হলো, একটা পজিটিভ এবং নেগেটিভ এর মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে গেল, নতুন একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে গেল। ঠিক আছে, এখানেই লেখা আছে যে the flow of electrons leave behind positively charged donor। তো আমরা ইলেকট্রনের ফ্লো এর জন্য আমরা পাচ্ছি কি পজিটিভলি চার্জ ডোনার রেখে আসতেছি একটা পাশে। The separation of positive and negative charge induces an electric field in a direction to oppose the diffusion process। এখন কি হইলো, আমাদের যে ইলেকট্রিক ফিল্ড যেটা তৈরি হইলো সেটা কি করবে, এমন একটা ডিরেকশনে তৈরি হইলো যাতে কিনা পরবর্তীতে এই পাশে যদি কোনো ইলেকট্রন থেকে থাকে, এই পাশে যদি আরো কোনো ইলেকট্রন থেকে থাকে, তাদেরকে এখান থেকে এদিকে ডিফিউশন করে এদিকে আসতে দিবে না, তাদেরকে এখন ইলেকট্রন ডিফিউশন করতে বাধা দিয়ে দিবে। কারণ ইলেকট্রন গুলো এখান থেকে যখন আসতে যাবে, এখন তারা এখানে কার সম্মুখীন হবে, তারা দেখবে যে এখানে অলরেডি নেগেটিভ চার্জের একটা ইলেকট্রন আছে, তাদেরকে বিকর্ষণ করে আবার এই ডিরেকশনে পাঠিয়ে দিবে। ঠিক আছে, তো কাহিনীটা কি হচ্ছে, ডিফিউশনের কারণেই কিন্তু এই ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হইলো, এবং পরবর্তীতে এই এই নতুন যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে এই ইলেকট্রিক ফিল্ড কিন্তু ওই ডিফিউশনকে বাধা দিবে। এটা কাইন্ড অফ নিজের পায়ে নিজে কোড়াল মারা। ঠিক আছে, যদি ডিফিউশন না হইতো তাহলে তো আর ইলেকট্রিক ফিল্ড তৈরি হইতো না। ডিফিউশন হয়েছে দেখে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয়েছে, এবং এই ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হওয়ার পরে ওই ডিফিউশনকেই বাধা দিচ্ছে। ঠিক আছে, তো এটাই এখানে আমি এখন বোঝানোর চেষ্টা করলাম, ডিফিউশনের সময় এই জিনিসটা হয়। এখন আমার যে ইলেকট্রিক ফিল্ডটা যেটা তৈরি হয়েছে ইএক্স ইলেকট্রিক ফিল্ডটা, ওইটার সূত্রটা হচ্ছে ইএক্স ইজ ইকুয়ালস টু এইটা, এক নাম্বার ইকুয়েশন, মানে এটা এক নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, এক নাম্বার ইকুয়েশন, ইএক্স ইজ ইকুয়ালস টু মাইনাস কেটি ডিভাইডেড বাই ই, মাইনাস কেটি ডিভাইডেড বাই ই 1 ডিভাইডেড বাই এন ডিএক্স ডিভাইড 1 ডিভাইডেড বাই এন ডিএক্স টিএন ডিএক্স ডিভাইড বাই ডিএক্স। আচ্ছা, এখানে কি 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 কম্পোনেন্ট আছে, এখানে কেটি তো একটা কনস্ট্যান্ট টার্ম, কে একটা কনস্ট্যান্ট টার্ম, টি তো এলাকা আমার টেম্পারেচার, আমি কোন টেম্পারেচারে সেমিকন্ডাক্টরটাকে রাখছি ওইটা ভাগ করছি ইলেকট্রনের চার্জ দিয়ে,
আর মাইনাস কারণ হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা আমার বাইরের যে ইলেকট্রিক ফিল্ডটা দিছি বা আমাদের যে ইয়েটা আছে যে ডিফিউশনটা হচ্ছে তার ডিরেকশনের ঠিক অপোজিট, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ডটা ডিফিউশন প্রসেসের অপোজিট ডিরেকশনে কাজ করতেছে, এজন্য নেগেটিভ আছে একটা। 1 ডিভাইড বাই এনডিএক্স, এনডিএক্সটা কি? এনডিএক্সটা হচ্ছে ওই যে আমি বাইরের থেকে যেই ফসফরাস বা বাইরে থেকে যে ডোনার অ্যাটম দিচ্ছি যার ফলে এটা এন টাইপ ম্যাটেরিয়াল হয়ে যাচ্ছে, ওইটার কনসেন্ট্রেশন এনডি। এবং ডিএনডিএক্স ডিভাইড বাই ডিএক্স হচ্ছে ওই কনসেন্ট্রেশনের চেঞ্জটা। আমি ফসফরাস তো দিচ্ছি, আমরা তো ফসফরাস দিয়ে ডোপিং করতেছি, বা ডোপিংটা তো এরকম ভাবে করছি না যাতে কিনা এখানেও 10টা, এই লেয়ারের মধ্যে 10টা থাকে, এই লেয়ারের মধ্যে 10টা থাকে, এই লেয়ারের মধ্যে 10টা থাকে, এরকম কিন্তু ভাবে করতেছি না। আমরা এমন ভাবে ডোপিংটা করছি যাতে কিনা নন ইউনিফর্ম থাকে, একটা সাইডে 10টা, একটা সাইডে 6টা, একটা সাইডে 2টা, একটা 4টা, এভাবে করে 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 ডোপিংটা করতেছি। তো ওই যে চেঞ্জটা, এই এক্স এর সাপেক্ষে যে চেঞ্জটা, ওটাকে আমরা ডিএনডি এক্স ডিভাইড বাই ডিএক্স বলতেছি। সেটা এই যে ডোনার অ্যাটমস এর কনসেন্ট্রেশনের যে ডিফারেন্সটা, ওটাকে ডিএনডিএক্স ডিভাইড বাই ডিএক্স হিসেবে রিপ্রেজেন্ট করা হয়েছে এখানে, ঠিক আছে? গেল। আচ্ছা, আমাদের যে কারেন্ট ডেনসিটির যে সূত্রটা ছিল, ইলেকট্রন কারেন্ট ডেনসিটি, আমরা কারেন্ট ডেনসিটির সূত্রটা একটু আগে কি দেখছিলাম? কারেন্ট ডেনসিটির সূত্র ছিল এইটা। এটাকে আমি এপাশে নিয়ে আসি। কারেন্ট ডেনসিটির সূত্র ছিল এইটা। এখন যদি আমি যদি সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালটার মধ্যে যদি খালি ইলেকট্রন নিয়ে কাজ করে থাকি, তাহলে এই ইকুয়েশনের মধ্যে হোলের যে পার্ট গুলো ছিল সেগুলো তো বাদ চলে যাবে, খালি ইলেকট্রনের অংশটুকু থাকবে। তাহলে কি এই ইকুয়েশনের এতটুকু বাদ, কারণ এটা লিখা হোলের অংশটুক, এটা হচ্ছে গিয়া হোলের অংশটুক, এই হোলের এই দুইটা অংশ বাদ যাবে। তাহলে যদি ইলেকট্রনের যদি যদি করে থাকি, যেহেতু ইলেকট্রনের নিয়ে আমরা কাজ করছি, সুতরাং লেখা জে ইজ ইকুয়াল টু, সূত্রটা লেখা ই এন মিউ এন ই এক্স প্লাস ই ডিএন ডিএন ডিভাইড বাই ডিএক্স, ঠিক আছে? এটা লেখা আমার ইলেকট্রনের জন্য সূত্র। যদি হোলের জন্য সূত্র থাকতো তাহলে এই দুইটা বাদ যায়, যেটা ক্রস করছি সেই দুইটা থাকতো খালি। ওকে, তো এখানে এইখানে এই জিনিসটাই লেখা। আপনারা যদি এখানে ইকুয়েশনটা যদি দেখেন, এখানে এটাই লেখা আছে যে ই এন মিউ এন ডিএক্স প্লাস ই ডিএন ডিভাইড বাই ডিএক্স। এবং এইখানে দেখেন আমরা যে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল নিয়েছিলাম, এখানে কিন্তু বাইরে দিয়ে কিন্তু কোনো ভোল্টেজ সাপ্লাই বা কোনো ব্যাটারি বা কিছু আমরা কানেক্ট করি নাই, সো নো ইলেকট্রিক ফিল্ড, কোনো কানেকশন কিন্তু নাই। সো এখান দিয়ে কানেকশনের মধ্যে দিয়ে বা সার্কিটের মধ্যে দিয়ে কিন্তু কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। সুতরাং আমার যে জেএন এর ভ্যালুটা, এখানে যে জেএন এর যে ভ্যালুটা আছে, এখানে যে জেএন এর যে ভ্যালুটা আছে, জেএন এর ভ্যালুটা ইজ ইকুয়ালস টু হয়ে যাবে 0, ঠিক আছে? জেএন ইজ ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে। সো আমরা জেএন ইকুয়ালস টু 0 ধরে রেখে ই এন মিউ এন ই এক্স প্লাস ই ডিএন ডিভাইড বাই ডিএক্স এটা রাখতেছি। সো এটার ভ্যালুটা ইজ ইকুয়ালস টু 0, যে এটা তো জেএন, যেহেতু ইলেকট্রনে কাজ করছি, জেএন ইজ ইকুয়ালস টু 0। সুতরাং আমরা এখানে সাইডে লিখে দিই জেএন ইজ ইকুয়ালস টু 0, যেহেতু কোনো ইলেকট্রিক কানেকশন নাই, সেখানে আমরা 0 বসে নিতেছি, ইজ ইকুয়ালস টু, আবার এই জিনিসটা কপি করে বসাচ্ছি। ওকে, এসে কপি করে এখানে বসাই দিই। ওকে, এখন লক্ষ্য করে দেখেন একটু, এইটা ধরে নিলাম আমার ইকুয়েশন নাম্বার 2, ইকুয়েশন নাম্বার 2। আর একটু আগে আমার ইকুয়েশন নাম্বার 1 যেটা ছিল সেটা জায়গা এইটা, ইকুয়েশন নাম্বার 1 ছিল এটা, ইকুয়েশন 1 এর জায়গা ওয়াজ এটা। ওকে, এটা ছিল। এখন আমি কি করব, এই ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 কে এক করে ফেলবো, মানে এই ইকুয়েশন যেটা, এটার মধ্যে ইএক্স যেটা আছে, ইএক্স টা এখান থেকে এখানে বসাবো, ঠিক আছে? সো আমি কি করছি, 1 এন্ড 2 দুটাকে ইকুয়েশনকে আমি কম্বাইন করব। কম্বাইন করাটা মানে হয়েছে কি, জাস্ট এই ইএক্স টা, ইএক্স এর ভ্যালুটা আমি জাস্ট এখানে এইটার মধ্যে প্লেস করব। ওকে, তো প্লেস করলে দেখি কি হয়। ইকুয়েশন ইকুয়ালস টু 0, তো 0 রাখি, ইকুয়ালস টু এখানে 0 রাখি, ইকুয়ালস টু ই এন নিউ এন, এই ইএক্স এর বদলে কি বসবে, ইএক্স এর বদলে এখান থেকে আমি জাস্ট এটা বসাই দিচ্ছি, এই অংশটা বসাই দিচ্ছি, ঠিক আছে? এটা বসাই দিচ্ছি, তাহলে এটুকু আমরা
ডিলিট করে দেই, ex এর বদলে এটা বসলো প্লাস e dn ডিভাইডেড বাই dx। ঠিক আছে, এটা এরকম আসলো। ঠিক আছে, তারপরে এখন আমাদের যে যে যা যা কাটাকাটি করার দরকার এখান থেকে আমরা করে নিতে পারবো। তো লক্ষ্য করে দেখেন এখানে একটা ই আছে, মাইনাস এখানে একটা ই আছে। ঠিক আছে, এই ই আর এই ই কাটাকাটি চলে যায়, কারণ এটা গুণ আকারে আছে, এটা লেখা এটা উপরে আছে, এটা লেখা নিচে আছে, ই ই এই কাটাকাটি চলে গেল। ওকে, তারপরে আর কি কোনো কাটাকাটি যায় এখানে? এখানে মনে হয় না আর কিছু কাটাকাটি যাচ্ছে। আমরা কি করছি, এই যে যে মাইনাস যেহেতু এখানে আছে এবং এখানে প্লাস আছে, এই মাইনাসের এই পার্টটুকটা আমরা ইকুয়েশনের এই পাশে বাম পাশে নিয়ে আসি। এই পাশে তো জিরো আছে, তাই না? এই পাশে যদি জিরো আছে, এই পাশে মাইনাস যদি এই পাশে নিয়ে দিই তা প্লাস হয়ে যাবে। তাই প্লাসটা এই পাশে নিয়ে আসি, তাহলে এই পাশে নিয়ে আসলে কি হবে, এই মাইনাসটা এই পাশে প্লাস হয়ে গেল। তারপরে এটা লিখি এন মিউ এন, এটা লিখলাম এন মিউ এন, এই মাইনাসটা এখানে প্লাস হয়ে গেল। তারপরে আসতেছে কেটি ডিভাইডেড বাই কেটি, কেটি থাকলো। তারপর এখানে আছে কি 1 ডিভাইডেড বাই এন ডিএক্স, 1 ডিভাইডেড বাই এন এন ডিএক্স ডট ডি এন ডিএক্স ডিভাইডেড বাই dx is equals to e dn divided by dx, dn divided by dx। ওকে, আমার ইকুয়েশনটা এরকম আসলো। জাস্ট এই পাশটা এক পাশ থেকে আরেক পাশে নিয়ে আসলাম আমি, এবং এটা প্লাস হয়ে গেল। ওকে, এখন এখানে লক্ষ্য করে দেখেন, এখানে আরেকটা জিনিস আপনাদের এখানে দেখাইতে চাই আমি। ndx এর যে ভ্যালুটা আছে, ndx যেটা দেখতে পাচ্ছেন, ndx এর ভ্যালুটাই কিন্তু আমার ইলেকট্রনের ভ্যালুটা। ঠিক আছে, সো বেসিক্যালি আমরা এই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের মধ্যে যদি 100টা ফসফরাস দিয়ে থাকি, তাহলে ওই সেমিকন্ডাক্টরের মধ্যে আমরা যে ইলেকট্রনটা পাবো সেটা ইলেকট্রনের সংখ্যাটাও কিন্তু 100। ঠিক আছে, সো আমরা ধরে নিতে পারি যে বাইরের থেকে যে আমরা অ্যাটম দিতেছি ndx, বাইরে থেকে অ্যাটম দিতেছি, সেই অ্যাটমস এর সংখ্যা যা হবে, সেই প্রত্যেকটা অ্যাটম যদি একটা করে ইলেকট্রন দান করে, তাহলে ওইটাই হবে আমার ইলেকট্রনের কনসেন্ট্রেশন সংখ্যাটা। ঠিক আছে, তো এখানে যেখানে আপনারা ndx লেখাটা দেখতে পাচ্ছেন, ndx লেখা যেখানে দেখতে পাচ্ছেন, সেখানে ndx এর বদলে আমরা n বসাই দিচ্ছি লেখাটা। এখানে ndx লেখা আছে, এখানে ndx লেখা আছে, এই ndx এর বদলে আমার বসতেছে n, জাস্ট dn, n লেখা বসতেছে। তো আমি এখানে ndx ছিল, এখানে বসতেছে n, এখানে dn, ndx ছিল, এখানে n বসতেছে। এখন দেখেন, এখন আমরা কি কাটাকাটি করতে পারবো? এই যে এখানেও n আছে, এখানেও n আছে, এটা কাটাকাটি চলে গেল। ইকুয়ালস টুর এই পাশে লক্ষ্য করে দেখেন, ইকুয়ালস টুর এই পাশে dn ডিভাইড বাই dx আছে, ইকুয়েশনের এই পাশে dn ডিভাইড বাই dx আছে। হ্যাঁ, এটাকে কাটা দিতে পারি, ইকুয়েশনের এই পাশে আছে এটাকে কাটা দিতে পারি। ওকে, তো আমার ফাইনালি ইকুয়েশনটার মধ্যে রয়ে যাচ্ছে কি, একটা পাশে আছে kt আর মিউ n, kt মিউ n, আর একটা পাশে আছে edn। এটাকে তাহলে আমরা সাজায় ফেলি, সাজায় ফেললে জিনিসটা কি দেখতে এরকম হবে। ঠিক আছে, দেখেন সাজায় ফেলে ফাইনালি হবে এরকম। dn কে আমরা মিউ n এর এক পাশে রাখছি, আর kt ডিভাইড বাই কে আরেকটা পাশে নিয়ে রাখছি। ওকে, এটার ইকুয়েশন নাম্বার 3। ওকে, এটা ছিল হচ্ছে গিয়া ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রন কারেন্ট ডেনসিটির ফর্মুলাটা ইউজ করে আমরা ইলেকট্রনের ক্ষেত্রে যে সূত্রটা পাইলাম, এটা হলো এইটা। আমরা একই কাজটা যদি হোলের জন্য পাইতাম, হোলের জন্য করতাম, হোল কারেন্ট ডেনসিটি, তাহলে কি তো সবই সেম থাকতো, সব প্রসেসিং এ সেম থাকতো, এবং ফাইনালি আমরা যেটা পাইতাম সেটা লেখা এই ইকুয়েশনটা dp ডিভাইড বাই μp ইকুয়ালস kt ডিভাইড বাই e। ঠিক আছে, এটা পাইতাম। সো ইকুয়েশন 3 এবং ইকুয়েশন 4 এর মধ্যে কমন কোনটা? এই kt ডিভাইড বাই e কমন। ঠিক আছে, সো আমরা ফাইনালি এটা লিখতে পারি dn ডিভাইড বাই μn is equals to dp ডিভাইড বাই μp is equals to kt ডিভাইড বাই e। সো আমার dn ডিভাইড বাই μn কিন্তু আর নট ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটারস, ওরা কিন্তু একটা আরেকটার সাথে ডিপেন্ডেন্ট, এবং এটা কি বলা হয়েছে কি আইনস্টাইন রিলেশন। ঠিক আছে, আইনস্টাইন রিলেশন এটা।
আমার লাস্ট দুইটা অঙ্ক আছে 19 নাম্বার স্লাইড এবং 20 নাম্বার স্লাইড। এই অঙ্ক করলে আমাদের এই আজকের লেকচার কমপ্লিট হয়ে যাবে। ফার্স্ট খুবই সহজ অঙ্ক দেখেন, একটা এক্সাম্পল 1 এখানে কি দেয়া আছে প্রশ্নতে, সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের, একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের বলা নাই এটা এন টাইপ না পি টাইপ সেমিকন্ডাক্টর বলা নাই, বলা আছে ম্যাটেরিয়ালটার মধ্যে তার ক্যারিয়ার মোবিলিটিটার ভ্যালু হচ্ছে 1000 সেন্টিমিটার স্কয়ার পার ভোল্ট, মানে মিউ এর ভ্যালুটা হচ্ছে 1000, টেম্পারেচারের ভ্যালুটা দিয়ে আছে 300 কেলভিন। এখন বাইর করতে বলছে ডি এর ভ্যালুটা, পারা যাবে না, আমরা সূত্র জানি ডি ডিভাইড বাই মিউ ইকুয়ালস কেটি ডিভাইড বাই ই, এই সূত্রটার মান তো জানি। এখান থেকে জাস্ট ডি এর ভ্যালুটা বাইর করব। সো মিউটাকে একপাশে নিয়ে যাই, গুণ করে দিই পাশে, তো ডি ইজ ইকুয়ালস টু কেটি ডিভাইড বাই ই গুণ মিউ। ঠিক আছে, আর কেটি ডিভাইড বাই ই, কেটি ডিভাইড বাই এটা আমরা বাইর করব কেমনে, যে আমি গত ক্লাসে দেখাইছিলাম যে কনস্ট্যান্ট 25 এর সাথে যদি 300 গুণ করেন তাহলে কেটি বাইর হয়ে গেল। তারপরে যদি কনস্ট্যান্ট 23 তে ভাগ করেন, কনস্ট্যান্ট 23 মানে ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করেন, তাহলে 0.0259 এটা পাবেন। ওকে, এবং এরপরে যদি আমরা এই মিউ এর ভ্যালুর সাথে গুণ করে দেই তাহলে ডি এর রেজাল্টটা পাই গেলাম। ডি এর ভ্যালুটা 25.9 সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ড। ঠিক আছে, ডিফিউশন কোএফিসিয়েন্ট। এক্সাম্পল নাম্বার 2 তে লক্ষ্য করে দেখেন কি কি দেয়া আছে, সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল টেম্পারেচারটা 300 কেলভিন এটা দেয়া আছে, ডি এর মানটা দেয়া আছে কত 215, চাইছে কি মোবিলিটি মানে ইলেকট্রন মোবিলিটি মানে মিউ এন এর ভ্যালুটা চাইছে। আপনারা একই কাজ করেন, ইকুয়েশনটা এভাবে লেখেন ডি ডিভাইড বাই মিউ ইজ ইকুয়ালস কেটি ডিভাইড বাই ই, মিউ কে একপাশে নেন, কেটি ডিভাইড বাই কে নিচে নিয়ে আসেন। তো ডি এর ভ্যালুটা দিয়ে কেটি ডিভাইড বাই এর ভ্যালুটা ভাগ করে দেন, রেজাল্টটা পাই গেলাম। ওকে, এটা ছিল যে আইনস্টাইন রিলেশন দেন দুইটা এক্সাম্পল।